প্রাইভেট শেষে কলেজের গেটে পেরিয়ে ফাঁকা রাস্তার মোড়ে রিক্সা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আনিকা। রাস্তায় তেমন শুনশান নয়, আবার জনমানবে ভরপুরও নয়। গুটি কয়েক মানুষজন আর গাড়ি চলাচল করছে। বিকেলের শেষ ভাগ, এই সময়টাতে এই রাস্তায় গাড়ির চলাচল থাকলেও মানুষজন তেমন নজরে আসে না। মুখ ভার করে এদিক ওদিক গাড়ির আশায় চোখ বোলাচ্ছে। এমন সময় গলায় পেঁচানো ওড়নায় টান পড়তে সহসা পেছনে ফিরে তাকালো। বখাটে দুজন ছেলে দেখে পিলে চমকে উঠল। ছেলে দুজনকে আনিকা কলেজের বাইরে অনেকবার দেখেছিল। এরা মেয়েদের একা পেলে উত্ত্যক্ত করে। এদিকে কোনো মানুষজন নজরে আসছে না। ভয়ে শুষ্ক ঢোক গিল সে, তবে ভয়টা বাইরে প্রকাশ করল না। তেজি গলায় চেঁচিয়ে বলে উঠল, কারা আপনারা? পথ আটকাচ্ছেন কেন? আমার ওড়না ছাড়ুন। ছেলে দুজন আনিকার শরীরের ভাঁজে চোখ ভোলায়। ওড়না ধরে রাখা ছেলেটি পৈশাচিক হেসে বিশ্রী ইঙ্গিত সমেত জানালো। আনিকার গা ঘিন ঘিন করে উঠল। ওড়না ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, পারল না। চিৎকার করে ডেকে ওঠে, হেল্প, কেউ আছেন? ছেলে দুজন অট্ট হাসিতে ফেটে পড়ল। একজন ছেলে ব্যঙ্গ করে বলল, ওই সেমরি চুপ, এটা আমাদের এলাকা। কি ভেবেছিস সিনেমার মতো তুই চেঁচাবি আর তোর হিরো সুপারম্যান হয়ে উড়ে এসে তোকে আমাদের হাত থেকে বাঁচাবে? হ্যাঁ বাঁচবে, কারণ সিনেমার মতো মেয়েটার হিরো এসে হাজির। আই থিঙ্ক সিনেমার নায়কদের থেকেও ফার্স্ট এসেছে। আই অ্যাম ব্লাইন্ড স্টুপিড বয়। পেছন থেকে শক্তপোক্ত ভারী কি পুরুষালী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ছেলে দুজন তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো। চেনা পরিচয় স্বর কর্ণকুহুরে পৌঁছাতে আনিকার দৃষ্টি তাক করল সেথায়। আয়মান চোয়াল শক্ত করে কাট কাট হয়ে ছেলে দুজনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। আয়মানকে দেখে আনিকার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। আর কোনো ভয় নেই। আনিকার ভরসাযোগ্য অসভ্য ভেয়া স্বামী এসে পড়েছে। ব্যস্ত পায়ে এগিয়ে এলো আয়মান। আয়মানকে দেখে দুজন ছেলের মধ্যে একজন ছেলের চেহারা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। আয়মানের চক্ষুচোরা স্থির হলো ছেলেটির হাতের ওপর। ছেলেটি আনিকার ওড়না ধরে দাম্ভিকের সহিত এখনো ঠায় দাঁড়িয়ে। ভীতিকর ছেলেটি তুরন্ত অপর ছেলের হাত থেকে আনিকার ওড়না ছাড়িয়ে দিল। মরুভূমির ন্যায় গলাটা শুকিয়ে গিয়েছে। ভয় পাওয়া ছেলেটি দ্রুত ছুটে এসে আয়মানের পা জড়িয়ে ধরল। ব্যগ্রতার সমেত অনুরোধ করল, ভাই মাফ করে দেন, আমি জানতাম না ওই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড। এবারের মতো মাফ করে দেন ভাই। আয়মান সজনে লাথি বসালো ছেলেটির বুকের ওপর। দুপায়ে এগিয়ে গিয়ে আনিকার পাশে দাঁড়ানো ছেলেটির শার্টের কলার ধরে হুঙ্কার ছেড়ে চিৎকার করে বলল, কার ওড়না ধরার স্পর্ধা দেখেছিস জানিস? বলেই খুশি মারল ছেলেটির মুখ বরাবর। ছেলেটি ব্যথায় চোখ বুজে আহ শব্দ তুলল। লাথি খাওয়া ছেলেটি উঠে এসে আয়মানের কাছ থেকে অপর ছেলেটিকে ছাড়াতে ছাড়াতে বলল, ভাই খোদার কসম, আমরা জানতাম না মেয়েটা আপনার গার্লফ্রেন্ড। জানলে ওনার ধারে কাছেও ঘেঁষতাম না, উল্টো কেউ ঘেঁষলে তার খবর করে ছাড়তাম। ভাই দয়া করে মাফ করে দেন। আয়মান ধাক্কা দিয়ে ছেলেটাকে ঝেড়ে দিল। রক্তিম চোখে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সরি হার, ভাবি হয় তোদের। এই মেয়ে বললে পরের দিন থেকে শুনতে পাবি না। আর হ্যাঁ, পায়ে টাচ করবি না, জুতো ছুঁয়ে ক্ষমা চাইবি। আই রিপিট, ওর শরীরে টাচ করা যাবে না। ছেলে দুজন কোনো কিছু না ভেবে তাই করলো। আনিকা কোনো প্রত্যুত্তর করলো না, তাই আয়মান বলল, ওদের ব্যাড লাক। আমার ডার্লিং তোদের ক্ষমা করতে চাইছে না মেবি। এবার তোদের হাত ভাঙার জন্য প্রস্তুত হ। ছেলে দুজন অসহায় মুখভঙ্গিতে কাতর গলায় আর্জি জানায় আনিকার নিকট, ভাবি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আজ থেকে এই কলেজের আর কোনো মেয়েকে আমরা বিরক্ত করব না। এইবার আনিকা মুখ খুলল, গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে। ছেলে দুজন দৌড়ে ওদের সামনে থেকে চলে এলো। যেই ছেলেটি আনিকার ওড়না ধরেছিল সেই ছেলেটি অপর ছেলেটাকে প্রশ্ন করলো, রাশেদ চিকদারের ছোট ছেলে, ওই যে মেয়ের সাথে মদখোর বাতিজা বিয়ে দিয়েছে, আবার ভরা ক্যাম্পে একজন ছেলেকে পিটিয়েছিল, এই সেই আয়মান চিকদার। সেদিন মাস্ক পরা ছিল বলে চিনতে পারিসনি। এদিকে আয়মান উতলা হয়ে রাস্তার মধ্যে আনিকাকে জড়িয়ে ধরে। ক্লিপ দিয়ে বাঁধা ঘন চুলে একের পর এক চুমু খেয়ে উদ্বিগ্ন সমেত জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? হ্যাঁ ছাড়ুন, আমরা রাস্তায় আছি। এতে আমার কিছু যায় আসে না। সমস্যা কি তোর? আনিকা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? সিনেমা টিনেমা দেখো নাকি? সেখানে হিরোইনকে বাঁচালে হিরোইন দৌড়ে এসে হিরোর বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু তুমি তো এরকম কিছুই করলে না।
কেন করলে না? আনিকা ভেঙচি কেটে কটাক্ষ করে বলল, কারণ আমি হিরোইন না। নাও কিসমি। কি? জড়িয়ে যখন ধরনি, এত কষ্ট করে তোমার জন্য ভার্সিটির স্পেশাল ক্লাস না করে ছুটে এসেছি। না আসলে আমার বউয়ের কি হতো? তাই চুমু দাও। সন্ধ্যা নামছে, চলুন বাড়িতে ফেরা যাক। চুমু দাও, না হলে আমি নিজেই যাব না আর তোমাকেও যেতে দিব না। আনিকা বলল বিপাকে। শেষে কিনা এরকম নির্লজ্জ মার্কা ছেলে তার কপালে জুটেছে। ভাবতেই মুখভঙ্গি কাঁদো কাঁদো হয়ে গেল। আয়মান তাড়া দিয়ে বলল, লেট হচ্ছে ডার্লিং, ফার্স্ট। আনিকা আশেপাশে নজর বোলালো। এখন এদিকে কেউ নেই। আনিকা পায়ের পাতায় ভর দিয়ে মুখ হলো। আয়মান তৎক্ষণাৎ বাঁকা হেসে গলা উঁচু করে নিল। আনিকা কটমট করে তাতে দাঁত চেপে বলল, মাথা উঁচু করছেন কেন? একটা লম্বুকে বিয়ে করছি, আমি তো আপনার কাঠ পর্যন্ত। মুহূর্তেই আয়মান আনিকার কোমর পেঁচিয়ে উঁচু করে সাইডের অন্ধকারময় দেয়ালে লেগে গেল। আনিকার চোখ খিচে বন্ধ করে আয়মানের শার্ট খামচে ধরল। আনিকার মুখ এখন আয়মানের মুখ বরাবর। দুজনের তপ্ত শ্বাস দুজনের মুখে আসতে পড়ছে। আনিকার জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ভোতা মুখে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগোয় আয়মানের গালের নিকট। যেই গালে ঠোঁট ছুবে তক্ষুনি আয়মান গালের পরিবর্তে ঠোঁট এগিয়ে দিল। অতঃপর মিশে গেল উত্তপ্ত চারজোড়া ওষ্ঠপুট। আনিকা ছাড়াতে চেয়েও পারল না। চুম্বকের মতো টেনে ধরে রেখেছে আয়মান আনিকার ওষ্ঠধর। আনিকার নিঃশ্বাস আটকে আসতেই বড় বড় নখযুক্ত আঙুল দিয়ে খামচে ধরল আয়মানের গলার ভাঁজে। সহসায় আনিকার ওষ্ঠদয় মুক্তি পেল আয়মানের কবল থেকে। আনিকার হাত ধরে রিক্সা গাড়ি ডেকে আয়মান গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করেছে। সামনে থেকে ধেয়ে আসা মৃদুমন্দ বাতাস গায়ে লাগছে। রিক্সাওয়ালা থেকে নজর ফিরিয়ে আয়মান ঝুঁকে আসে আনিকার কানের কাছে। ফিসফিস করে বলে উঠল, এইটুকুতেই হাঁপিয়ে গেলে হবে? আমার মতো বেপরোয়া হাজব্যান্ডকে সামলানো মুখের কথা না, সেজন্য বলছি এখন থেকে প্র্যাকটিস করে এসব অভ্যাস করে নেওয়া ভালো। দুপুরে তেজি আপসহীন দীপ্তিমান সূর্য মাথাচাড়া দিয়ে উঠেছে। সূর্যের আলো পুরো গ্রামটাকেই উজ্জ্বল করে তুলেছে। অথচ ভোরবেলা হালকা কুয়াশায় চারপাশে মোড়ানো থাকে। পথে পাশে ফসলের জমিগুলোতেই সকালে শিশির জমেছিল, যা এখন নেই। সূর্যের প্রথম আলো শিশিরের ফোঁটাগুলোর ওপরে পড়লেই মনে হয় সেগুলো যেন ছোট ছোট রূপোর মতো ঝিলমিল করে উঠছে। পথের পাশে রয়েছে বড় বড় তাল গাছ, নারিকেল গাছ আর নানা ধরনের ছোটখাটো ঝোপঝাড়। দূরে কোথাও কোথাও গ্রামের মানুষ খেতে কাজ করছে। তাদের হাতে কোদাল আর মাথায় বাঁশের ঝুড়ি। হাঁস মুরগি গরু বাছুরেরা ঘুরে বেড়াচ্ছে রাস্তার ধারে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। আর ছোট ছোট ঝর্ণার মতো পানির শব্দ যেন পুরো পরিবেশকে সজীব করে তুলেছে। গ্রামাঞ্চলে ঘরের পাশের আম গাছ, পুকুরের পাশে দাঁড়ানো বাঁশের ঝাড় আর উঠোনের মাঝখানে লাল মাটির পথ সবই যেন নতুন করে জীবন পেয়েছে। কাঠখোট্টা রোদে গ্রামের পথ ধরে মোম এগিয়ে যাচ্ছে তাদের ছোট্ট গ্রামের বাড়ির দিকে। গাছপালার সবুজে ঢাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখ মেলে দেখে চারপাশের নান্দনিক সৌন্দর্য। মোমের আর কোনো পরীক্ষা অবশিষ্ট নেই। আজকে লাস্ট পরীক্ষা দিয়েছে। তেমন চাপ ছিল না। আইসিটি ব্যবহারিক পরীক্ষা ছিল। মোমের সাথে ওর কয়েকজন বান্ধবী গিয়ে রয়েছে। মোম যখন বান্ধবীদের সঙ্গে কথায় মত্ত তখন মোমের চাচাতো ভাই এসে ওদের সামনে দাঁড়ায়। ছেলেটার নজর খারাপ, বয়স কম। মোমের ওপর তার অনেক আগে থেকেই কুনজর পড়েছিল। মাঝখানে বিয়ে করে শহরে পাড়ি জমিয়েছিল বলে দেখা সাক্ষাৎ হয়নি। বাড়িতে আসার পর বার কয়েক দেখেছে, তবে গঞ্জের কাজের চাপে কথাবার্তা বলা হয়ে ওঠেনি এবং বড়লোক বাড়ির বউ বলে হাত বাড়ানোর সাহস পায়নি। এখন রাস্তায় এই মোড়ে দেখে পুরনো কামুকতা জেগে উঠেছে। চাচাতো ভাইকে দেখে মোম কিছুটা ঘাবড়ে যায়। আটঘাট হয়ে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে চলে যেতে উদ্যত হতেই চাচাতো ভাইয়ের অশ্লীল অশ্রাব্য বাক্য কর্ণকুহরে পৌঁছালো। বড়লোক বাড়ির বউ হয়ে তো দেখি পুরাই তরতাজা হয়ে গেছিস। শরীরের গঠনগুলো তো নজর কাড়ার মতো লাগছে। মোম দাঁতের দাঁত পিষে নাকের পাটাতন ফুলিয়ে ঝাঁজ নিয়ে বলে উঠল, নিজের সীমারেখা অতিক্রম করবেন না কামাল ভাই। নিজের বোনকে এসব বলতে লজ্জা করছে না? কামাল দাড়িতে হাত বুলিয়ে কুটিল হেসে বলল, ভুল বললি, তুই আমার নিজের মায়ের পেটের বোন না, তুই আমার চাচাতো বোন, তাই তোকে এইসব কথা বলতেই পারি। মোম দ্বিগুণ তেজ ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, না, পারেন না। আমি বিবাহিত, এখন অন্য স্ত্রী। আমি কিছু বলার আগে ভেবে বলা উচিত।
আপনার নজর ঠিক করুন, নয়তো এর পরিণাম আপনার জন্য সুখকর বয়ে আনবে না একদম। স্বামী বড়লোক দেখে তো দেখি চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখে গেছিস। তোর ওই ক্ষুদ্র শরীরের তেজ কমিয়ে দেওয়ার আমার বহুদিনের শখ। আজকে যদি সেটা করি তাহলে মন্দ হয় না, কি বলিস? মোম আটকে উঠে দুপা পিছিয়ে গেল। পাশ ফিরে চেয়ে দেখলো বান্ধবীরা নেই, তারা অনেকক্ষণ আগে চলে গিয়েছে। ভয়ে মোমের সর্বাঙ্গ কেঁপে উঠল, হাত পায়ে নামলো নিগড় কম্পন। মোমের আতঙ্কিত মুখবিবর দেখে কামাল মজা পেল। এগিয়ে আসতে মোম হাতে থাকা পায়ে শক্ত করে ধরে দৌড় লাগানো। কামালও ছুটল তার পিছু। কিছু দূর যেতেই বড়সড় প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা খেল মোম। ড্রাইভার সময় মতো ব্রেক না কষতে বড় রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। মোম হাতের কনুই আর কপালে ঠোকা লেগে ব্যথা পেয়েছে। চোখ মুখ কুচকে দুরু দুরু বুকেই সম্মুখে দৃষ্টি তাক করল। ড্রাইভার সিট বেল্ট খুলে হন্তদন্ত হয়ে মোমের নিকট আসত। মানুষটিকে দেখে মোমের ভীতকর নয়ন জোড়া খুশিতে চকচক করে উঠল। তার মাস্টার মশাই এসেছে। আগুন কাছে এসে মোমের শরীর চেক করে উদ্বিগ্ন সমেত জানতে চাইল, কোথায় লেগেছে? কোথায় ব্যথা পেয়েছো? মোম প্রতিউত্তর না করে হামলে পড়ল ব্যক্তিগত পুরুষটির চওড়া বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হু হু শব্দ তুলে ফুপিয়ে কেঁদে উঠল। আগুন বলিষ্ঠ হাতে আগলে নিল তার কোমলমতিকে। মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে শুধালো, বেশি ব্যথা পেয়েছো? দৌড়াচ্ছিলে কেন? আর তুমি এই রাস্তায় কি করছো? স্কুল থেকে তোমাদের বাড়িতে ফেরার রাস্তা তো এটা নয়। সময় নিয়ে মোম শান্ত হলো। ছলো ছলো চোখে আগুনকে দেখে ঠোঁট ভেঙে আবার কেঁদে উঠল। ভাঙা গলায় অভিযোগ জানালো, এতদিন পর আমার কথা মনে পড়েছে? শুধু ফোনে কথা বলে হয় নাকি? আমার বুঝি আপনাকে দেখতে ইচ্ছে করে না, ছুতে ইচ্ছে করে না? আগুন কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পরীক্ষা শেষে বান্ধবীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় কামাল ভাই পথ রোধ করে দাঁড়ায়, বাজে কথা বলে, সেজন্য ওনার থেকে পালিয়ে একদিকে রাস্তায় ঢুকে পড়েছি আমি। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কামালকে? আমার চাচাতো ভাই। ওদের কথার মাঝে কামাল সামনে এসে দাঁড়ায়। মোম আঙুল উঁচিয়ে তাকে দেখায়। আগুন চোয়ার শক্ত করে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো তার উপর। শৈলপ্রান্ত গোটানো চাহনি তীর্যক, কুণ্ঠায় শীতরক্ষা স্রোত ঢেলে, অথচ নীরবে নিভৃতে হুমকি স্বরূপ জানালো, নিজের ভালো চাও তো এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। কামাল শুষ্ক ঢোক গেল, ব্যস্ত কদমে নিজের গন্তব্যে প্রস্থান করল। আগুনকে নিয়ে যখন মোম তাদের গ্রামের বাড়ির উঠানে এসে পৌঁছায়, তখন খলিল আগুনকে দেখে অবাক হয়ে যান। পরপরই অধরে হাসি ফুটিয়ে চনমনে কণ্ঠে বলেন, আগুন বাবা আজকে আসবে ভাবতেই পারিনি। তা এবার কিছুদিন থাকবে তো? আগুন মুচকি হেসে জবাব দিল, না, এবারেও সম্ভব হবে না, তবে রাতে থাকবো। সকালে মোমকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। খলিল এতটুকুতেই খুশি হলেন। আগুনকে নিয়ে মোম ঘরে চলে গেল। খলিল স্ত্রীকে জামাই এসেছে খবরটা দিতে চলে যান। আতিফা চটজলদি লেবুর শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। খলিল স্ত্রীকে বলে বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন। সেবার তাড়াহুড়ায় তেমন খাতির যত্ন করতে পারেননি। রাতে যখন থাকবে বলেছে, তখন হাতে অনেকটা সময় আছে জামাই আদর করেন, সেটা হাতছাড়া করে হবে? বিকেলের চনমনে চিত্তে সময়টাতে আয়মান ও আনিকা শহরের একটি পার্কে হাত ধরে হাঁটছে। আনিকা অবশ্য হাত ধরতে দিতে নারাজ ছিল, কিন্তু আয়মান জবরদস্তি হাত ধরে রেখেছে। আনিকার নাকি সকলের সামনে হাত ধরে হাঁটতে অস্বস্তি লাগছে। আয়মান তার কথায় পাত্তা দিল না। ঘুরতে এসে আনিকার ভালোই লাগছে। সূর্য যখন ডুবে আসছিল আর পার্কের চারপাশে একটি সোনালি আলো ছড়িয়ে পড়ছিল, আনিকার হাসি মুখ দেখে আয়মানের হৃদয়ে দ্রুত ধরফর করতে লাগলো। আয়মান হঠাৎ বলে উঠল, আনিকা, তুমি জানো, তুমি যখন হাসো তখন পুরো পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় মুখটা অমন পাংশুটে করে রাখো কেন? তোমাকে আমি সত্যি বুঝতে পারছি না। আনিকার ঠোঁট চেপে কিঞ্চিত হাসল। লজ্জা পেয়ে নিচে তাকালো, কিছু বলল না। কিন্তু আয়মান তাকে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে বলল, আরও বেশি হাসো, কারণ আমি তোমার হাসিতে একেবারে মুগ্ধ। আয়মানের এই কথায় আনিকার চোখে আনন্দের ছাপ পড়ল। অজান্তেই অক্ষিপট জ্বরে ভরে উঠল। আয়মান পুনরায় একই ভঙ্গিতে স্লেট স্বরে আওড়ালো, তুমি সত্যিই চঞ্চলতা মিষ্টি এক কিশোরী। বাক্যের ইতি টেনে আয়মান ধরে রাখা আনিকার হাতগুলোতে তার ঠোঁট ছোঁয়ালো। এ যেন একটি চুমুর প্রস্তাব। আনিকা শিহরিত হয়ে পড়ল, কিন্তু সে থামল না। আনিকার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল,
পড়াশোনার চাপে সপ্তাহখানেকের মতো তোমার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। ক্যারিয়ারের দিকে নজর দিতে হয়েছে, তাই পিছু হাঁটতে পারিনি। ভীষণ মিস করেছিলাম তোমাকে। হয়তো আমার কথা তোমার স্মরণ হয়নি, বাট ট্রাস্ট মি জান, আই রিয়েলি মিস ইউ সো মাচ। আনিকা হাত ছাড়িয়ে নেয়। আয়মানের বাহু আঁকড়ে ধরে চোখে চোখ মিলিয়ে সুগভীর স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করল। মুচকি হেসে বিরব ঠোঁট নেড়ে নেড়ে বলল, মুখে স্বীকার করলেই কি প্রমাণিত হয় যে কেউ কাউকে মিস করছিল? মোটেও না। কিছু মানুষ আছে যারা সঠিকভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয় না। হয়তো আমিও সে সকল মানুষদের কাতারে। তুমি আমাকে মিস করেছিলে? আনিকা নিরুত্তর। লম্বা শ্বাস টেনে চুপচাপ হাঁটছে। একটা সিমেন্টের তৈরি বেঞ্চে গিয়ে বসে পড়ল। আশেপাশে কয়েক জোড়া কাপড় নজরে আসছে। তারা নিজেদের মধ্যেই প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত। আয়মান এসে আনিকার পাশে বসল। দুজনের মাঝে পিনপিনে নীরবতা। নীরবতা ভেঙে আয়মান আচমকা আবদার ছুড়ল, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তুমি কি অনুমতি দিবে? কিসের জন্য? আয়মান আনিকার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। বুঝতে পেরে আনিকা মৃদু কেঁপে ওঠে। গলাটা শুকে আসছে। হৃদয় তখনও প্রচণ্ড গতিতে ধরফর করছে। সে চোখ বুঝে মাথা নাড়ল। সম্মতি পেয়ে আয়মান হেসে তাকে কাছে টেনে নিয়ে আসলো। ক্ষণিকের সময় আনিকার ওষ্ঠদয়ে নিজ ওষ্ঠ স্পর্শ করল। সেখানেই সৃষ্টি হলো এক অসাধারণ ওষ্ঠ চুম্বন মুহূর্ত, যা আনিকাকে আয়মানের পাগলা মতো তীব্র আকর্ষণ করে। তাদের চারপাশে যেন সময় থেমে গিয়েছে, আর সবকিছু ধূসর হয়ে ধরা দিচ্ছে। গভীর রাতে গ্রামে যখন চাঁদের আলো ধরিত্রীতে চিকচিক করছিল, তখন আগুন বসেছিল মোমের সঙ্গে বদ্ধ কক্ষে জানালার পাশে। সুন্দর রাতের ঝলকানিতে মোমের দিকে তাকিয়ে থাকলো অনিমেষ। তার চোখে প্রেমের উন্মাদনা। মোম তার কোমল হাসি দিয়ে আগুনের দিকে এগিয়ে এসে গা ঘেঁষে বসে। তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘ সময়ের, যেন বাতাসে স্নিগ্ধতা। কিছু মনে পড়তে মোমের মনটা খারাপ হয়ে গেল। ঠোঁট উল্টে গোমরা মুখে বলে উঠল, গত 2 দিন আপনি আমাকে ফোন করেননি কেন? আমি কল দিলেও বারবার কেটে দিয়েছিলেন। এমনটা কেন করেছিলেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বাইরে ঘোলাটে দৃশ্যপটে নজর রেখে শান্ত কণ্ঠে বলল, যতবার ফোন দিয়ে কথা বলি ততবার তুমি কান্না করো। পরীক্ষার সময় সকালে ফোনে তোমাকে সাহস সঞ্চয় করার জন্য যা বলি, তুমি কান্না করে সেটা উগরে দাও। আমার নির্দেশনা কতটুকু আমলে নিয়েছো, পরীক্ষা কেমন দিয়েছো তুমি ভালো জানো। পরীক্ষা দিতে যেতে হয় ফুরফুরে মনে, আর তুমি যেতে হতাশ হয়ে। বিষয়টাতে আমি চরম বিরক্ত। ইংরেজি পরীক্ষার দিন জানালে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি কেন হবে? আমি প্রশ্ন দেখেছি, প্রশ্ন সহজ হয়েছে। যদিও ইংরেজি দ্বিতীয় পত্র কিছুটা হার্ড হয়েছিল, তবে প্রথম পত্র 80-র উপরে নাম্বার পাওয়ার মতো ভালো মানের প্রশ্ন হয়েছে। সেখানে তুমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন বললে মোটামুটি ভালো হয়েছে। কেন? কনফিডেন্স সমেত বলতে পারোনি যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে? সেজন্য ইচ্ছে করে পরবর্তী টানা 2 দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। পড়াশোনা নিয়ে হেয়ালিপূর্ণ আমি পছন্দ করি না। চিন্তা করছেন কেন? দেখবেন ভালো ফলাফল আসবে। দেখা যাবে। ছোট করে উত্তর দিয়ে আগুন চুপ হয়ে গেল। জানালা বন্ধ করে দিয়ে বালিশ ঠিক করে কাত হয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। মোম হা হয়ে তাকিয়ে থাকলো কিয়ত পরিমাণ। গাল ফুলিয়ে ব্যগ্র গলায় বলে ওঠে, আপনার সাথে কথা বলতে না পেরে আমার খুব কষ্ট হচ্ছিল। আপনার শূন্যতা আমাকে পুড়িয়েছিল ক্ষণে ক্ষণে। চাতক পাখির ন্যায় প্রহর গুনছিলাম কখন পরীক্ষা শেষ হবে আর আপনার কাছে যেতে পারবো। এখন আপনি উল্টো আমার উপর রাগ ঝাড়ছেন। আগুন ঘুরে তাকায়, ভ্রু কুচকে গমগমে গলায় বলল, তোমাকে শাসন করার অধিকার কি আমার নেই? নেই কখন বললাম? বলেছি আপনি শুধু শুধু রাগ করছেন। রিয়ারেঞ্জ সেন্টেন্সটা কমন হওয়া সত্ত্বেও ভালোভাবে মিলাতে পারিনি, তাই বলেছিলাম পরীক্ষা মোটামুটি হয়েছে। পরীক্ষা খারাপ হয়েছে সেটা তো বলিনি। মোমকে কাছে টেনে বুকে নিয়ে শুয়ে পড়ল আগুন। মোম এতটুকুতেই অভিমান ফুরে আহ্লাদে আপ্লুত হয়ে আগুনের গলায় মুখ ডুবিয়ে দিল। লম্বা শ্বাস টেনে নাসারন্ধ্রে টেনে নিল চিরচেনা পুরুষালী মাতাল করা ঘ্রাণ। আগুন মৃদু হাসল। মোমের চুলের ভাঁজে আঙুল কুচে দিল। শান্ত কণ্ঠে বলল, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময় কোমলমতি। তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি নিজেও পড়েছিলাম দহনে। ক্লাসে মন বসাতে পারিনি। মোমের ক্ষুদ্র সত্তা পুলকিত হলো। ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ঝুরিয়ে বলল, আপনার সাথে আমার প্রতিটা মুহূর্তে এমনই বিশেষ ছিল বলে সেরা লেগেছে আপনার কাছে। আগুন হঠাৎ মোমকে আরো কাছে টেনে নিয়ে এসে তার ঠোঁটে এক চুমু খায়, যা চাঁদের আলোতে আরো উজ্জ্বল হয়ে ওঠে মধুময় প্রীতি।
ললাটে প্রগাঢ় চুমু বসিয়ে শীতল গলায় বলল, সকালে সবকিছু গুছিয়ে নিও, কালকে বাড়িতে ফিরে যাব। মা তোমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে। বাড়ির বউ বাড়িতে না থাকলে নাকি তার ভালো লাগে না। আনিকা কিছুদিন এসে থেকে গিয়েছে, সে তার বাবাকে রেখে আসতে চায়নি, মায়ের জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছিল। তাই তুমি গেলে মা ভীষণ খুশি হবে। আমারও ওনাদের সকলের কথা মনে পড়তো, মায়ায় আটকে গিয়েছি ওদের। আমি সব গুছিয়ে নিব, আপনাকে ভাবতে হবে না। আগুন হাতের বন্ধন দৃঢ় করে ঘুমানোর প্রস্তুতি নেয়। দুজনের ভারী কি তপ্ত শ্বাস মুগ্ধতা ছড়ায় বদ্ধ কক্ষের চারপাশে। মোম ব্যক্তিগত পুরুষটির বুকে মুখ লুকিয়ে চোখ বুঝল। মোমকে নিয়ে আগুন ঢাকায় ব্যাক করেছে। বাড়িতে এসে মোম যেন হাওয়ায় উঠছে, একদণ্ড স্থির থাকছে না। এসে থেকেই চঞ্চল চড়ুই পাখির মতো শুধু ছোটাছুটি করছে। আগুন ডাকলে রুমে যাচ্ছে না, মেজাজ খারাপ লাগছে। রাশেদ বাড়িতে এখন চিৎকার করে ডাকাডাকি কিংবা ধমকে রুমে নিয়ে আসা সম্ভব নয়, নয়তো রামধনুক দিয়ে রুমে নিয়ে আসতো। জার্নি করে আসায় ক্লান্ত সে, তাই সোফায় গা এলিয়ে দিল। মোম বর্তমানে অবস্থান করছে শাশুড়ির রুমে। মিনা ময়ূরী রয়েছে সাথে। রাশেদ ড্রয়িং রুমে বসে চা পান করছে না, টিভি দেখছেন। এদিকে ওরা তিনজন গল্পের আসর জমিয়ে দিয়েছে। মুঠো করে মুড়ি চানাচুর তুলে মুখে নিয়ে চিবোতে চিবোতে ময়ূরী বলল, তোমাদের গ্রামীণ জনপদ অনেক সুন্দর ভাবি, ছবি তোলার জন্য পারফেক্ট। সময় যাচ্ছে না, নয়তো কিছুদিন গিয়ে তোমাদের বাড়িতে থেকে ঘুরে আসতাম, সেই সাথে ইচ্ছে মতো ছবি তুলতে পারতাম। মোম উৎফুল্ল চিত্তে হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, দূরের অনেক পর্যটক আমাদের গ্রামে ঘুরতে আসে। পাকা রাস্তা হওয়াতে খুব সহজেই বড় বড় গাড়ি ঢুকতে পারে। এতে তাদের জন্য গ্রাম ঘোরাঘুরি আনন্দদায়ক ভ্রমণের উৎসব হিসেবে গণ্য হয়। একবার গিয়েছিলাম, ভালো লেগেছিল। মীরা পানি পান করে আঁচল দিয়ে মুখ মুছে মোমের উদ্দেশ্যে পড়ে উঠলেন, পরীক্ষা কেমন হয়েছে তোমার? জি মা, ভালো। তোমার বাবার কি খবর? মোটামুটি সুস্থ। এবার গিয়ে দেখেছিলাম, ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, চিকিৎসা চলছে। ডাক্তার দেখায়নি? দেখিয়েছে। কি বলেছে ডাক্তার? ঔষধ দিয়েছে, বলেছেন খুব শীঘ্রই অসুস্থতা কেটে যাবে। ময়ূরী উঠে দাঁড়ায়, ফোনে সময় দেখে যেতে যেতে জানালো, মা আমার পড়া আছে, আমি গেলাম। ভাবি রাগ করো না প্লিজ। মোম মুচকি হেসে বলল, রাগ করার কি আছে? আড্ডার আগে পড়াশোনা, তুমি যাও গিয়ে পড়তে বসো। কথা বলার ফাঁকে দরজার নজর পড়তে মিনা দেখতে পেলেন আগুনকে। তিনি ছেলেকে কাছে ডাকলেন। আগুনকে দেখে মোমের হাসি উবে গেল, শুষ্ক ঢোক গেল সে। সেই কখন রুমে যেতে বলেছে, আর ও এতক্ষণ পর্যন্ত শাশুড়ি ননদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মানুষটা হয়তো দরকারে ডেকেছিল, এতবার যখন ডেকেছে যাওয়া উচিত ছিল। নিশ্চয়ই কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। এখন লোকটা যদি রেগে যায়। আগুনের বেশভূষ পরিপাটি লাগছে, কোথাও যাবে নাকি লোকটা? মিনা অস্থির গলায় প্রশ্ন করলেন, কিছু বলবি বাবা? আগুনের শান্ত জবাব, না মা। ছোট্ট করে জবাব দিয়ে হাঁটা শুরু করলো। পেছনে না ঘুরে গমগমে গলায় বলে উঠল, মোম রুমে আসো, লাস্ট বার বলছি, এরপর যেন আর বলতে না হয়। মোম পিলপিল কদমে বেডরুমে এসে হাজির হয়। এতটা ধীর গতিতে এসেছে যেন ফ্লোরও টের না পায়। মোম রুমে আসা মাত্রই আগুন ঠাস করে দরজা বন্ধ করে দিল। মোমের বক্ষস্থল ছ্যাদ করে উঠল, আটঘাট বেঁধে দেয়ালের সঙ্গে মিশে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন মোমের থেকে দূরত্ব বজায় রেখে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। ভারী কি গলায় তির্যক চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, কথা বললে গায়ে লাগে না? মানুষ মনে হয় না আমাকে? কখন থেকে ডাকছিলাম? নিজের মর্জিকে প্রাধান্য দিলে, একবারও রুমে আসার প্রয়োজন বোধ মনে করলে না। ভয়ে ভয়ে মোমের মুখটা শুকিয়ে গিয়েছে। সমান তালে ওড়নার কোণে হাতের আঙুলে পেঁচাচ্ছে, ঠোঁটে ঠোঁট চেপে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জিভ ধারা ঠোঁট ভিজিয়ে হাঁ করে সাফাই দিতে চাইল। তার আগে আগুন তেড়ে এলো, নরম তুলতুলে গাল আলতোভাবে চেপে ধরে দাঁত কটমট করে বলল, কোনো মিথ্যে এক্সকিউজ শুনতে চাই না, জানি তুমি ইচ্ছে করে আসুনি। আসলে কি হতো শুনি? কেন ডেকেছিলেন? সেটা কি তুমি এসে শুনতে চেয়েছিলে? আবার মুখে মুখে তর্ক করছো? মোম ভোতা মুখে উত্তর দিল, আমি ভেবেছিলাম এমনি ডেকেছিলেন, আসলে হয়তো রেস্ট নিতে বলবেন, সেজন্য আসিনি। তোমাকে এত বেশি ভাবতে কে বলেছে শুনি? তোমাকে না বলেছি অযথা বেশি ভাববে না? মোম কিছু না বলে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল, ঠোঁট ফুলিয়ে রেখেছে। এক্ষুনি হয়তো সখিনার মার মতন কেঁদে কেটে গঙ্গাজল বানিয়ে ফেলবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ো, মোমকে কাছে টেনে নিল,
গালে এক হাত দিয়ে শান্ত কণ্ঠে বলল, নিজে ভুল করবে আবার নিজেই ঠোঁট ফুলিয়ে রাখবে, সাথে কান্না তো ফ্রি। কোথায় কাচ্ছি? আগুন মুচকি হাসল, রাশভারী কণ্ঠে শুধালো, আমি কি বলেছি কাঁদছো? না কাঁদলেও কিছুক্ষণের মধ্যেই কেঁদে দেবে, তোমার মুখভঙ্গি তাই বলছে। আগুন থেকে সরে দাঁড়ায় মোম, তীক্ষ্ণ মেজাজ নিয়ে মৃদু স্বরে আওড়ালো, মোটেই না, আমি এত সহজে কান্না করি না। আগুন এবার শব্দ করে হেসে উঠল। মোম এক দৃষ্টিতে চেয়ে সেই হাসি দেখে। লোকটার হাসি মোমের এত ভালো লাগে কেন? অদ্ভুত এক সৌন্দর্য রয়েছে চাপদারি যুক্ত স্নিগ্ধ হাসিতে। আপনা আপনি মোমের ঠোঁট জোড়া প্রসারিত হয়ে কিঞ্চিত হাসির ঝলকানির দেখা মিলল, তবে হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। আগুনের অস্বাভাবিক কাজে বিস্ময়ে দপ করে নিভে গেল। আগুন একটানেই মোমের গলা হতে ওড়না কেড়ে নিল, যার দরুন মোমের বুক এখন আগুনের সামনে উন্মুক্ত। মেয়েলি শৈলী ভাত সম্পূর্ণ দৃশ্যমান। মোম দুহাতে বুক ঢেকে নিল, অবিশ্বাসের স্বরে হতবিহব্বল অক্ষিপটে চেয়ে রুষ্ট গলায় বলে ওঠে, এসব কি করছেন মাস্টারমশাই? দেখুন এখন একদম কোনো রকম দুষ্টুমি করবে না বলে দিলাম। আগুন ঠোঁট বাঁকিয়ে ভ্রু কুঁচকে ফেলল, চড়া গলায় ধমকে বলে উঠল, সবসময় মাথায় শুধু উল্টাপাল্টা জিনিস ঘুরে, তাই না? বিছানায় একটা প্যাকেট রাখা আছে, সেটাতে যা আছে পরে দ্রুত রেডি হও, এক্ষুনি তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তোমার জন্য। সময় ব্যয় করলে এখন তো ওড়না নিয়েছি, এরপর নিজের হাতে সব খুলে চেঞ্জ করিয়ে দিব। মোম চক্ষুদায় বড় বড় করে চেয়ে রইল, বিস্ময় কিং কর্তব্য বিমূর্ষে। আগুনের কথা শুনে মাথা ঘুরছে, তৈরি হবে কি? সে তো একই জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে। আগুন পুনরায় গমগমে গলায় বলে, সময় নষ্ট করছো কেন? ও বুঝতে পেরেছি, আমার হাতে রেডি হতে চাইছো তাই তো? নো প্রবলেম কোমলমতি, তোমাকে হেল্প করতে আমি সর্বদা প্রস্তুত। হতভম্ব মোমের টনক নড়ল, মৃদু আওয়াজে চিৎকার করে বলল, না, আমি নিজেই তৈরি হতে পারবো। জলদি রেডি হতে শুরু করো, সময় 10 মিনিট। আগুন হসপিটালে এসেছে মোমকে নিয়ে। মোম বেশ অবাক হলো, হঠাৎ হসপিটালে কেন এসেছে? কোনো কিছু বোধগম্য হচ্ছে না। চুপচাপ আগুনের সঙ্গে পা চালাচ্ছে। আগুন রুম নাম্বার সম্পর্কে পূর্বে অবগত ছিল, তাই খুব সহজেই খুঁজে পেল কাঙ্ক্ষিত রুমটা। মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করল। মোম ভেতরে ঢুকতেই ভ্যাবাচাকা খেয়ে গেল। ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া বড় বড় করে তাকিয়ে থাকলো, বার কয়েক পলক ঝাপটালো। ছোট্ট মস্তিষ্কের গাত্রে গাত্রে তীব্র বেগে হানা দিয়েছে উৎসুকের আবির্ভাব। ট্যাপ ট্যাপ করে চেয়ে প্রশ্নবিদ্ধ চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করল। মোমের উদ্গ্রীব বুঝতে পেরে আগুন কিঞ্চিত মুচকি হাসল, উচ্ছ্বসিত কণ্ঠে জানালো, স্বপ্ন নয়, যা দেখছো সবটা সত্যি। আফিফার বাবু হয়েছে, ছেলে বাবু, কয়েক ঘন্টা আগেই হয়েছে। তোমাকে আগে বলিনি সারপ্রাইজ দিব বলে। মোম খুশিতে গদগদ হয়ে বাচ্চাদের মতো ঝড়ের গতিতে আফিফার কাছে গেল। পাশে একটা টুলে আশানুর বসে আছে তার নবজাতক ছেলেকে নিয়ে। মোমকে দেখে আফিফা শুষ্ক ঠোঁটে ক্লান্তিমাখা হাসি উপহার দিল। আফিফার বেডের সাইডে বসে মোম বাবুকে তার কোলে দিতে বলল। আশানুর আস্তে করেই বাবুকে মোমের কোলে তুলে দেয়। মোম বাবুর কপালে চুমু খায়। আগুন কাছে এসে দাঁড়ায়, হাত দিয়ে বাবুকে আলতো করে ছুঁয়ে দিল। হাত সরাতে নিবে তক্ষুনি ঘুমন্ত বাবুটা আনমনে আগুনের হাতের একটা আঙুল শক্ত করে মুঠো করে ধরে। আগুন চমকে ওঠে, পরপরই ঠোঁট এলিয়ে এক পেশে হাসল। মোম চনমনে চিত্তে বলে উঠল, কি সুন্দর না? আগুন মাথা নাড়ালো। আশানুর জিভ ধারা ঠোঁট ভিজিয়ে আগুনের উদ্দেশ্যে হাস্যকর গলায় বলল, আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আবার শুরু করে দিয়েছিস? হসপিটালে অন্তত রেহাই দে ইডিয়েট। বাজে বকিস না। আশানুর ঠোঁট উল্টে জবাব দিল। আগুন আর প্রত্যুত্তর করল না। কিছু বললে এই ছাগল এখন পেয়ে বসবে, তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়তর। মোম এক দৃষ্টিতে বাবুর দিকে তাকিয়ে আছে, কেমন যেন অদ্ভুত শান্তি লাগছে। বাবুকে দেখে আগুন কত খুশি। যদি তাদের বাবু হয় তখন নিশ্চয়ই আগুন আরো অনেক বেশি খুশি হবে। হবেই তো, সে তো আগুনের রক্তের বাবু হবে। মোমের বাবু হলে মোম তাকে অনেক আদর করবে, সর্বক্ষণ বুকে জড়িয়ে রাখবে, বাবুর সঙ্গে সময় কাটিয়ে দিন পার করবে। ভেবে মনে সুখের দোলা দিয়ে উঠল।
আয়মান শরীর অল্প দুলিয়ে নাচার ভঙ্গিতে বাড়িতে ঢুকছে। তার এত আনন্দ উচ্ছ্বাসের কারণ আনিকা। আসার সময় সানাউল্লাহকে বলে আনিকাকে সাথে করে নিয়ে এসেছে। শ্বশুরকে জানিয়ে এসেছে আনিকা আজকে তাদের বাড়িতে থাকবে। আয়মানের খুশি দেখে কে আনিকা বাড়িতে থাকবে বলে তার সঙ্গে তার রুমে একই বিছানায় থাকবে। উফ, কি যে শান্তি লাগছে আয়মানের বলে বোঝানো যাবে না। আনিকা ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আয়মান গিয়ে তার কাছে ঘেঁষে বসে পড়ল। আনিকা বিরক্ত হলো। বর্তমানে ড্রয়িং রুমে বাড়ির সকলে অবস্থান করছে। রাশেদ, আগুন সবাই রয়েছে। আর এই নির্লজ্জ ছেলের কিনা ওর কাজ ঘেঁষে বসতে হলো। আনিকা সবার দিকে নজর বুলিয়ে মুখ বিবরে একরাশি অস্বস্তি নিয়ে কিছুটা দূরে সরে গেল। আয়মানের ভালো লাগলো না। নির্দ্বিধায় আনিকার কোমর টেনে পুনরায় নিজের কাছে নিয়ে আসতো। আনিকা আলগোছে ভাবে হাত সরিয়ে দিল। দাঁত পিষে কটমট করে তাকায় আয়মানের পানে। কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলে, এমন বেহায়ার মতো আচরণ করছেন কেন? দেখছেন না এখানে সবাই আছে? আয়মান দুষ্ট হেসে ফিসফিস করে মিহি কণ্ঠে বলল, সবাই আছে তো, কি হয়েছে? ময়ূরী ছাড়া সবাই দম্পতি। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আশা করি সকলে বুঝবে। এতটা নির্লজ্জ মার্কা কথাবার্তা কিভাবে বলতে পারে বাবা ভাইয়ের সম্মুখে? তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না, আর শুনলেই বা কি? তাদের বোঝা উচিত আমাদের এখন প্রাইভেসি দরকার। বাবা হিসেবে এবং বড় ভাই হিসেবে তাদের কর্তব্য আমাদের দুজনকে এখন রুমে পাঠানো। দয়া করে আপনার মুখটা বন্ধ করুন। আচ্ছা, করলাম। তবে রাতে কিন্তু তুমি আমার রুমে থাকবে। কোনো চালাকি করে ময়ূরীর রুমে থাকার প্ল্যান করলে তোমার খবর আছে, মনে রেখো। আনিকা পাত্তা দিল না। নিজের মতো করে ভাবলেশীন ভাবে চুপচাপ বসে রইল। রাশেদ গম্ভীর কণ্ঠে আনিকাকে জিজ্ঞেস করে, আজকে এখানে থাকবে তোমার বাবা জানে? আনিকা মাথা নিচু করে মৃদু স্বরে পড়ে, জি, আমি তো আসতে চাইনি। আপনার ছেলে বাবা কে বলে রাজি করিয়েছে। মিনা স্নিগ্ধকর হাসি হেসে বললেন, এসেছো, ভালো করেছো। এটা তো তোমারও বাড়ি। অনুষ্ঠানের পর তো এখানেই থাকতে হবে। যাওয়া আসা করে নিজেদের মধ্যে থাকা জড়তা কাটিয়ে নেওয়াই ভালো। আনিকা মাথা নেড়ে মুচকে হাসল। আয়মানের মা কত ভালো মনের একজন মানুষ। ভাগ্য করে এমন একজন শাশুড়ি পেয়েছে। এ বাড়ির প্রত্যেকেই খুব আন্তরিক মানুষ। সবাইকে আনিকার বেশ পছন্দ। তবে আয়মানের খুঁতখুঁতে অসভ্যতা মার্কা স্বভাবের জন্য কিছুটা বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। ঘোলাটে নীলাদ্রির বুক চিরে সন্ধ্যা নামছে ধরত্রীতে। কি সুন্দর মনোমুগ্ধকর এই ধরনী সুন্দরতম প্রকৃতি। চমৎকার সৃষ্টির সেরা জীবগুলো। ছাদের ছোট লাইটিংয়ের আলোতে রেলিং ঘেঁষে একপাশে দাঁড়িয়ে আছে আগুন, মোম এবং অন্য পাশে আয়মান, আনিকা। তারা চারজন একসাথে চেয়ারে বসেছিল। মূলত আয়মান আনিকাকে জবরদস্তি টেনে এনে সাইডে নিয়ে গিয়েছে। আগুন সামনে ছিল, সেই জন্য আনিকা কোনো সিন ক্রিয়েট করেনি, নয়তো তেতে উঠত আয়মানের ওপর। এভাবে টেনে নিয়ে আসায় লজ্জা পেয়েছে সে। আগুন অবশ্য কিছু মনে করেনি, তার মুখভঙ্গি স্বাভাবিক। ওরা চলে যাওয়ায় আগুন মনে মনে খুশি হয়েছে। কোমলমতিকে নিয়ে একা সন্ধ্যার এই সচ্ছল স্নিগ্ধকর মুহূর্তটা উপভোগ করতে পারবে। সাইডে আসা মাত্র আনিকা ছাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। ওপাশে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি পাগল? আয়মান ভুবন মোহিনী গোলাপের পাপড়ির মতো কোমল উষ্ঠে ছড়িয়ে হেসে বলল, হ্যাঁ, তোমার জন্য। আপনার বড় ভাই ভাবি ছিল। তাতে কি? লজ্জা করেনি আমাকে এভাবে টেনে নিয়ে আসতে? লজ্জা করলে কি নিয়ে আসতে পারতাম নাকি? সেটাও ঠিক। আচমকায় আনিকার কোমর পেঁচিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আয়মান। আনিকা হকচকিয়ে যায়। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলানো। কেউ যদি দেখে নেয়, না, এদিকে কেউ নেই। আর আগুনের এদিকটায় কোনো খেয়াল নেই। সে ওদের দিকে পিঠ করে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আনিকার রাগান্বিত চোখে চায়। আয়মান টপাটপ আনিকার গালে চুমু খায়। আনিকা হতভম্ব হয়ে গেল। তেজি স্বরে ঠোঁট নেড়ে কিছু বলতেই উদ্যত হলো, পারল না। আয়মান তার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট দ্বারা ছুঁয়ে দিল। আনিকা দীর্ঘশ্বাস ছেড়ে ভোতা মুখে দাঁড়িয়ে রইল। আয়মান ঝুঁকে আসে, কোমরে রাখা হাতের বন্ধন দৃঢ় করল। মিটিমিটি হেসে আনিকার কানের পিঠেই মুখ গুজে টিটকিরি মেরে হিস হিসিয়ে পড়ে ওঠে। এত ভাব নিচ্ছ কেন ডার্লিং? এঙ্গেজমেন্টের দিন এখন বলেছিলাম আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করব না। তখন তোমার মুখটা দেখার মতো হয়েছিল, তুমি তো কান্না করে ফেলেছিলে। আমাকে পছন্দ যদি না করবে তাহলে সেদিন তোমার চোখে আমার জন্য
বেদনার একরাশ অভিমানের জল দেখতে পেতাম না। তুমি ভয় পেয়ে গিয়েছিলে আমি যদি এঙ্গেজমেন্ট না করি তোমাদের মান সম্মান যাবে, সাথে তোমার মনে আমার জন্য বিন্দু বিন্দু ভালোবাসা ভালো লাগার পাহাড় গড়ে উঠেছিল সেটা মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। যাকে ভালোবেসেছি তার চোখের ভাষা যদি বুঝতেই না পারি তাহলে কিসের ভালোবাসলাম। আনিকা এবার সরাসরি আয়মানের চোখে চোখ রাখলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কিয়ৎকাল। লম্বা শ্বাস টেনে ভারী কি গলায় জানালো, আমি ভয় পাই আয়মান, ভালোবাসতে নয়, ধোঁকা খেতে। আমার মা নেই, বাবাই আমার সব। আমি জানি না বাবা আমাকে কখন কিভাবে পছন্দ করছে। বাবা যে আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে সেটা কোনো কালেই ভাবিনি। এঙ্গেজমেন্টের দিন ওনার চোখে কিছু প্রাপ্তির সুখ দেখেছিলাম। এদিকে আপনিও অজান্তে আমার মনের জায়গা করে নিয়েছিলেন। সেজন্য সেদিন আপনার বলা কথায় বড় রকমের হোঁচট খেয়েছিলাম। ভাবলাম হয়তো আপনি কপাল ফাটানোর জন্য প্রতিশোধের ইস্পাহার আমার সঙ্গে এতদিন নাটক করছিলেন, তাই কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আয়মান তর্জনী স্পর্শ করল আনিকার ঠোঁটে, যত্ন নিয়ে কপালে দৃঢ়ভাবে আদুরে চুমু এঁটে দিল। মাথাটা পক্ষে চেপে ধরে শান্ত গলায় বলল, আমি স্বীকার করছি অনেক মেয়েদের সাথে ফ্লার্টিং করছি, বাট তোমার সঙ্গে নয়। আর নাটক, আমি তোমাকে কিছু করতে চাইলে সরাসরি করতে পারতাম, নাটক করার প্রয়োজন পড়তো না। তোমাকে আমি হৃদয়ের গহীন থেকে অনুভব করেছি। আমার মন তোমাকে ভালোবাসতে চেয়েছে, তাই তোমাকে ভালোবেসেছি। হাতছাড়া হওয়ার আগে ডিরেক্টলি বিয়ে করে নিয়েছি। আনিকা মাথা তুলে চায়, ছলছল চোখে চেয়ে বলে, আপনাকে ভালোবাসি শব্দটা কখনো বলতে পারবো নাকি জানি না, তবে আমি আপনাকে চাই। আমার জীবনে প্রতিটা মুহূর্তে আপনাকে পাশে চাই। থাকবেন তো? আয়মান আনিকার ভেজা চোখের পাতায় চুমু খেল, গাল টিপে হেসে আওড়ালো, আরে থাকবো মানে? তুমি থাকতে না চাইলেও তোমাকে জোর করে রেখে দেব। এই জন্মে এই আয়মান শিকদার এর থেকে তোমার মুক্তি নেই ডার্লিং। আয়মানের ঠোঁট বাঁকিয়ে জবাব দেওয়ার ধরন দেখে আনিকা হেসে উঠল, আর তো চাপড় মারল আয়মানের বাহুতে। আয়মান ঠোঁট কামড়ে হাসে, প্রকৃতি হতে মৃদুমন্দ হাওয়ায় বইছে। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে আগুন ঠায় দাঁড়িয়ে আছে। আগুনের বেহায়া হাত মোমের পেটে বিচরণ করছে। মোমের খোপা বাঁধা চুলগুলো আগুন খুলে দেয় অবলীলায়। পেটে আরেকটু চাপ দিয়ে ঘন কালো চুলে মুখ ডুবিয়ে দিল। আগুনের শীতল হাতের সংস্পর্শে মোমের শরীর কেঁপে ওঠে। আগুন লম্বা লম্বা শ্বাস টেনে চুলের ঘ্রাণ নাসারন্ধ্রে টেনে নিয়েই কণ্ঠে মাদকতা মিশিয়ে ডাকল, কোমলমতি। আগুনের হাতের ওপর হাত রেখে আস্তে করে মোম উত্তর দেয়, তোমার মাঝে কি এমন আছে যার জন্য বেশি সময় ধরে আমি তোমার থেকে দূরে থাকতে পারি না? মোম লজ্জা মিশ্রিত নিঃশব্দে মৃদু হাসল। আগুন মাথা নামিয়ে মোমের ঘাড়ে অধর চেপেই চুমু খায়, শান্ত কণ্ঠে শোধালো, তুমি কি তন্ত্রমন্ত্র জানো নাকি? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে, কি জাদু করেছ আমায়? মোমের হৃৎপিণ্ডের কোষগুলো ধরফর করতে লাগলো। রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াচ্ছে সুখকর অনুভূতি। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আগুন গ্রীবা বাঁকিয়ে মোমের গলায় মুখ গুজে দিল। গণদেশি ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকিশরে বিড়বিড়িয়ে আওড়ালো, আমাকে বশীভূত করার জন্য তোমাকে কি শাস্তি দেয়া যায় বলো তো? মোম কথা বলতে পারছে না, কণ্ঠ ফুঁড়ে শব্দ বের হচ্ছে না। আগুনের ঠোঁটের বিচরণ মোমের সর্বাঙ্গে শিউরে উঠছে। দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। যথাসাধ্য উৎকৃষ্টতার বলে নিজেকে শক্তি প্রয়োগ করে পেটে হাতে আগুনের হাত ছাড়িয়ে পেছনে ফিরে আগুনকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের ভেতর ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে তার। এই বুঝি হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে। আগুন নিজেও তার কোমল মতিকে আঁকড়ে নিল। অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকবার চুমু খেল। মোমকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে। সন্ধ্যার হিমশীতল কোমল প্রাণ স্নিগ্ধতায় ভরপুর আবহাওয়া উপভোগ করতে লাগলো। মোমকে নিয়ে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে ফিরে গিয়েছে। আজকে আগুনের কলেজে ছোটখাটো একটা অনুষ্ঠান রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হবে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টিচার্স সহ সকল স্টুডেন্টস এবং তাদের কিছু সংখ্যক গার্ডিয়ান থাকবে এই অনুষ্ঠানে। বলা চলে কলেজে টিচার্স ও স্টুডেন্টসদের নিয়ে ছোট্ট করে পিকনিকের আয়োজন চলছে।
আগুন ভেবেছিল অনুষ্ঠানে থাকবে না, তবে প্রিন্সিপাল স্যার অনুরোধ করায় না করতে পারেনি। এমনকি আগুন যখন প্রিন্সিপালকে বলেছিল সে কলেজে যাবে না, তখন মোম আগুনের গলা জড়িয়ে আল্লাহ দিয়ে আবদার করে বলেছেও যেতে চায়। আগুন তার কোমলমতির কথা ফেলতে পারেনি, সেজন্য রাজি হয়ে গিয়েছিল। অগত্যা ইচ্ছে না থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছে। সাথে করে নিয়ে এসেছে মোমকে। কলেজে আসার কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ঘোরাঘুরি করতে মোমের বেশ ভালোই লাগে। দুপুরের তেজি গরম সূর্য মাথার উপর তীর্যকভাবে জেঁকে বসেছে। রোদ্দুরে চোলাবাড়ি চিকচিক করছে। কলেজ ক্যাম্পাসের ছোট ছোট ঘাস ফুলগুলো নেতিয়ে পড়েছে। পুকুরের টলমল পানি সূর্যের কিরণে ঝলমলিয়ে উঠছে। কলেজের মাঠের এক সাইডে মধ্য বিস্তর জায়গা নিয়েই তারপাল টাঙানো হয়েছে। দেখতে অনেকটা তাঁবুর মতো লাগছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে এবং স্টুডেন্ট গার্ডিয়ানদের বসার জন্য এটি টাঙানো হয়েছে। লাইন ধরে সরল রৈখিকভাবে চেয়ার পাতা রয়েছে ভেতরে। প্রিন্সিপাল স্যারের কক্ষের সম্মুখে বাম দিকে অনেকটা জায়গা নিয়ে উঁচু করে পাকাপুক্ত ইট সিমেন্টের তৈরি ফাঁকা জায়গা রয়েছে। সেখানে মঞ্চ বানানো হয়েছে। এখানে সম্মানিত ব্যক্তিবর্গ টিচার্সরা বসবেন। মঞ্চটা জাঁকজমকপূর্ণ করে সাজানো গোছানো হয়েছে। লাইব্রেরিতে আরও অনেক টিচার্সের মাঝে বসে আছে আগুন, মোম। বরাবরের মতনই বাকিদের নজরে দম্পতির ওপর। সোনারগাঁও ঘুরতে গিয়ে এখানকার অনেকের সাথে টুকটাক কথা বলার দরুন মোম তাদের সঙ্গে অনেকটা সহজ হয়ে গিয়েছে। তাই আজকে তাদের সাথে কথা বলতেই তেমন অস্বস্তি অনুভব হচ্ছে না। মন খুলে উচ্ছ্বাস সমেত হাসি মুখে কথাবার্তা চলছে। যদিও তেমন বেশি কিছু বলছে না, তবে অল্প বিস্তর কথা বলে চলেছে তাদের সঙ্গে। আগুনের এক কড়িক রসিকতা গলায় জিজ্ঞেস করলো, তা আগুন সাহেব, বিবাহিত দিনকাল কেমন কাটছে আপনার? আগুন মোমের দিকে এক পলক তাকানো, অতঃপর মুচকি হেসে বলল, অসম্ভব ভালো। সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। বিনিময়ে আগুন পুনরায় মৃদু হাসি উপহার দিল। কলিগ আবার বলে উঠল, আপনার ভরা কপাল স্যার, এত সুন্দরী ছোট্ট রমণীকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। ভাবি কত চমৎকারভাবে নিজেকে আপনার সঙ্গে মানিয়ে নিয়েছে। সাধারণত অল্প বয়সী মেয়েরা সবকিছু বুঝতে পারলেও এতটা ম্যাচিওর হয় না, কিন্তু আপনার ওয়াইফ কত সহনশীল ম্যাচিওর মানুষ। আপনাদের দুজনের জুটি খুব ভালো মানিয়েছে। কলিগের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল, আর চোখে আগুনকে একবার দেখে নিল। তার ভাবভঙ্গি স্বাভাবিক। মোম নজর ফিরিয়ে নেয়, মাথা নিচু করে চুপ করে থাকলো। আগুন উত্তরে জানায়, ধন্যবাদ। যেখানে উপরওয়ালা নিজে আমাদের একসঙ্গে থাকা নির্ধারণ করে দিয়েছেন, তখন দুজনকে মানাবে না তো কি করে হয়? কলিগ শব্দ করে হেসে উঠল, উচ্ছ্বসিত কণ্ঠে শুধারো, বিয়ে করে আপনার বেশ পরিবর্তন হয়েছে স্যার। আগে তো এত কথা বলতেন না, কারোর সাথে কেউ কিছু জিজ্ঞেস করলে ছোট করে হ্যাঁ এরকম উত্তর দিতেন, আর এখন কথার বান ছুটে গিয়েছে। ভাবি বুঝি আপনাকে দিয়ে বেশি কথা বলায়? তা তো বলায়, নিজে সারাক্ষণ বক বক করে, সাথে এমন এমন কাজ করে যার দরুন আমাকেও মুখ চালাতে হয়। এই কথার প্রেক্ষিতে মোমের ভীষণ রাগ হলো। সকলের সামনে ছোটখাটো একটা অপমান করে দিল। মোমের মনটা খারাপ হয়ে গিয়েছে। ভোতা মুখে চুপ করে বসে রইল। এই কুমড়ো মার্কা লোকটার সঙ্গে আর কোনো কথাই বলবে না মোম। আগুন মুখ কালো করে থাকা মোমের দিকে তাকিয়ে পুনরায় মিহি কণ্ঠে চওড়া হাসি ঠোঁটে টেনে উৎফুল্লতার সমেত বলে ওঠে, তবে আমি আমার তোতা পাখির বকবক নিয়ে দিব্যি সুখে আছি। বরং সে যদি চুপসানো মুখে থাকে, তখন আমার একটুও ভালো লাগে না। তাকে চঞ্চল প্রাণবন্ত স্বভাবেই মানায়, মৌনতা তাকে একদম মানায় না। সে গোমরা মুখে থাকলে আমার বুকের বাম প্রকোষ্ঠে সূক্ষ্ম একটা ব্যথা নামক সরল সূঁচ ফুটে, সেটা আমি সহ্য করতে পারি না। শেষের কথাটা গম্ভীর কণ্ঠে আওড়ালো আগুন। মোম আহত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করল। আগুনের কথাগুলো পজিটিভ ভাবে মেনে নিলেই হতো। গোমরা মুখে থাকায় মানুষটা হয়তো গিল্টি ফিল করছে। আগুন বুঝতে পেরে মনে মনে নিজেকে নিজেই বকা দিল। আগুন ওয়াশরুমের দরজায় বাইরে অবস্থান করছে। মোম ভেতরে আছে, যদিও এদিকটায় এখন কেউ আসবে না, কিন্তু আগুন পূর্বে থেকে সচেতন থাকতে চায়। সেজন্য দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। মোম বেরিয়ে আসা মাত্র আগুন উদ্বিগ্ন সমেত জানতে চাইল, এখন ঠিক আছো? হঠাৎ এমন হলো কেন? মোম ক্লান্ত মুখে উত্তর দিল, জি ঠিক আছি। আমিও বুঝতে পারছি না কেন এমনটা হলো। হয়তো গরমের জন্য, তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়া এমনটা হতে পারে।
কারণ আমি তৈলাক্ত খাবার একদমই খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। দুপুরে খাবার খাওয়ার পর মোম যখন সবার সাথে বসেছিল তখন আচমকাই পেট গুলিয়ে বমি চলে আসে। মোম তৎক্ষণাৎ মুখ চেপে দৌড়ে বাইরে এসে খোলা মাঠের এক জায়গায় গল গল করে বমি করে দেয়। মোমকে হন্তদন্ত হয়ে বাইরে যেতে দেখে আগুন তুরন্ত বমির পিছু ছুটল। আকস্মিক বমি করতে দেখে আগুন ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে মোমের নিকট পৌঁছে ভরা মাঠের মধ্যে পাজা করে তুলে নিয়ে মেয়ে টিচার্সদের রেস্টরুমে নিয়ে যায়। মাথাটা বুকে চেপে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। বোতল থেকে অল্প পানি খাইয়ে দেয়। ফ্যানের বাতাসেও মোম ঘেমে একাকার, মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। বউয়ের এই অবস্থা দেখে আগুনের বেগতিক অস্বাভাবিক ভাবান্তর চিন্তায় বক্ষ কঠোর ধরফর করতে লাগলো। ডাক্তার ডাকতে চাইলে মোম বাধা প্রদান করে। কিয়ৎকাল পর মোম নিজেকে একটু স্বাভাবিক সুস্থ মনে করলে আগুনকে জানায় সে ওয়াশরুমে যাবে। তখন আগুন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মোমের কাঁধ জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শুধালো, হেঁটে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? মোম পিটপিট করে তাকায়। মিহিসরে ঠোঁট উল্টে জবাব দেয়, পারবো। আর আপনি সবার সামনে তখন কোলে কেন নিয়েছিলেন? সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমার বুঝি লজ্জা করে না? আগুন গম্ভীর কণ্ঠে জানায়, তোমার লজ্জা তোমার কাছে রাখো। আমার বউ অসুস্থ হয়ে পড়েছে আর তুমি আমাকে লোকলজ্জার ভয়ে হাত গুটিয়ে বসে থাকতে বলেছো? যদি সিরিয়াস কিছু হয়ে যেত লোকজন পারতো আমাকে আমার বউ সুস্থ সবল ফিরিয়ে দিতে? পারতো না। তাহলে আমি কেন তারা কি ভাবছে সেটা নিয়ে মাথা ঘামাবো? মোম হাঁ করে পলকহীনভাবে চেয়ে আছে। সে কি বোঝাতে চাইল আর আগুন তার উল্টোটা বুঝে বসে আছে। স্বাভাবিকভাবে যা বোঝাতে চেয়েছে আগুন সেটা তিলকে তাল বানিয়ে ফেলেছে। বমি করায় মাথা ঘোরাচ্ছে। তাই মোম পাল্টা কিছু বলল না, নয়তো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিত। এই লোক সবসময় বাড়াবাড়ি করবে আর মোমকে লজ্জায় ফেলবে। এখন কিছু বললে সেটার প্রেক্ষিতে শত অযৌক্তিক কথাবার্তা খাড়া করে ছাড়বে। তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়তর। সূর্যের রক্তিম আভা ডুবে গিয়ে গোধূলিবেলা যখন দিন শেষ হতে শুরু করে এবং সন্ধ্যার আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তখন প্রকৃতি যেন নতুন এক জাদুতে রূপান্তরিত হয়। এই সময়টাতে চারপাশে এক অপূর্ব নীরবতা বিরাজ করে যা মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে তোলে। যদিও ঋতুভেদে আবহাওয়া সমান থাকে না, ভিন্নতা দেখা যায়। মোমের শরীর খারাপ হওয়ার দরুন আগুন বেশিক্ষণ কলেজে থাকেনি। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মন মানসিকতা হয়ে ওঠেনি। মোম থাকতে চেয়েছিল কিন্তু আগুন চোখ রাঙাতে আর কিছু মুখ ফুটে বলতে পারেনি। অগত্যা আগুনের কথায় সম্মতি প্রকাশ করে কলেজ থেকে বেরিয়ে এসেছে। কলেজ থেকে বেরিয়ে আগুন কাছাকাছি হসপিটালে গিয়ে একজন মহিলা ডাক্তারের কাছে মোমকে নিয়ে গিয়েছিল। মোম ডক্টর দেখাতে নিষেধ করেছিল, তবে আগুন তার কথা শোনেনি। মোমকে ভালোভাবে চেক করে বর্তমান কন্ডিশন দেখে ডক্টর বলেছেন প্রেশার লো, সেজন্য এমনটা হয়েছে। কিছুদিন রেস্ট নিলে তার আর স্বাস্থ্যকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। গাড়ির ভেতর সিটে মাথা এলিয়ে মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে। আগুন হাত বাড়িয়ে মোমের কপাল চেক করলো, তাপমাত্রা ঠিকঠাক। আগুন মনে মনে কিছুটা স্বস্তি পেল। মোমের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে অত্যন্ত শীতল গলায় ডাকলো, মোম। মোম নিশ্চুপ, কোনো হেলদোল নেই। আগুন ঝুঁকে আসে খানিকটা। শক্তপোক্ত এক হাত মোমের কোমল গালে ঠেকিয়ে শীতল গলায় প্রশ্ন করল, বেশি খারাপ লাগছে? মোম ক্ষীণ স্বরে আওড়ালো, চিন্তা করবেন না, বমি করায় মাথাটা একটু ঘুরছে, এছাড়া কোনো খারাপ লাগছে না। আগুন শান্ত হতে পারল না। চিন্তা থেকেই যাচ্ছে তার। মোমের কপালে চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। ফ্ল্যাটে ফেরার রাস্তায় নাইমার হসপিটাল পড়ে। মূলত হসপিটাল পেরিয়ে আগুনকে কলেজে যেতে হয়। হসপিটালের কাছাকাছি আসতেই সেই বৃদ্ধর দেখা মিলল, যাকে আগুন বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আগুন গাড়ি পার্ক করে বৃদ্ধার কাছে আসলো। বৃদ্ধা হসপিটালের গেটের পাশে হাঁটু ভেঙে ধুলাবালির মধ্যে বসে আছে। মোম ভ্রু কুঁচকে তাকায়। পর মুহূর্তে সেও গাড়ি থেকে নেমে আগুনের পাশে এসে দাঁড়ায়। আগুন কোমর বাঁকিয়ে ঝুঁকে বৃদ্ধকে শুধায়, দাদু আপনি এখানে কি করছেন? বৃদ্ধ চশমার ফাঁকে ঘোলাটে নয়নমণি দ্বারা আগুনের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাত নাকিয়ে তাকে কাছে ডাকলেন। আগুন আরেকটু বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধ মৃদু স্বরে জানালেন, ছেলের বউ একটা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গিয়েছে, এই হাসপাতালে ভর্তি হয়েছে। বউয়ের মামা বড় লোক, তাই ভাগ্নিকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি এসেছি নাতি নাতনিদের এক পলক দেখতে।
সাথে বৌমাকে একবার দেখে যাব। বৌমা আমার মুখ দর্শন করতে চায় না, আমাকে হাসপাতালের ভেতর ঢুকতে দিচ্ছে না, সেজন্য দুপুর হতেই গেটের বাইরে বসে আছি। আগুন হতভম্ব হয়ে জানতে চাইল, তাই বলে এতক্ষণ ধরে বসে থাকবেন? কষ্ট হচ্ছে না? যাদের কাছে আপনার কোনো মূল্য নেই, কেন তাদের বিপদে বারবার ফিরে আসেন? বৃদ্ধর অক্ষি কোটরে জমে থাকা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আগুন আলতো করে তা মুছে দিল, মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করল। তাদের কাছে আমার মূল্য না থাকলেও আমার কাছে তাদের মূল্য অনেক। তারা যতই অস্বীকার করুক, আমি তো তাদের অস্বীকার করতে পারি না দাদু ভাই। আমি তো ওদের বাবা, বলো। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে গমগমে গলায় বলল, এখানে আর কতক্ষণ বসে থাকবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বৃদ্ধ যেতে রাজি হলো না। তার এক কথা, তিনি তাদেরকে একবার দেখে তবেই ফিরে যাবেন। আগুন আর জোর করল না। মোমকে দেখে বৃদ্ধ ঠোঁট প্রসারিত করে হেসে বললেন, ওটা কে রে দাদু ভাই, নাত বউ নাকি? আগুন ফিচেল হেসে উত্তর দেয়, জি দাদু। বৃদ্ধ ডাকতেই মোম তার নিকট গেল। মোমের মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বৃদ্ধ বলে উঠলেন, ভারী মিষ্টি মেয়ে, দোয়া করি আমার দাদু ভাইয়ের শতকোটি সন্তানের জননী হও। মোম বিষম খেল। অধরের হাসি উবে গেল। চক্ষু তার বড় বড় করে হতভম্বের ন্যায় ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো। আগুন ঠোঁট কামড়ে মিটিমিটি হাসত। মোম প্রত্যুত্তরে কিছু বলল না, শুষ্ক ঠকিয়ে দিল। ভদ্রতা সূচক মেকি হাসি উপহার দিয়ে গাড়ির কাছে চলে যায়। আগুন বৃদ্ধর সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসে। গাড়িতে উঠতে যাবে তক্ষুনি পেছন হতে কেউ ডেকে ওঠে। আগুন ভ্রু কুঁচকে তাকায়। নাইমাকে দেখে পুরুষালীর দৃঢ় চোয়াল আরো শক্ত হয়ে ওঠে। রাগের শরীর গেজ গেজ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলো। নাইমার অযাচিত আগমনে মোম ভয় পেয়ে যায়। আগুনের পেছনে দাঁড়িয়ে বাহু আঁকড়ে পৃষ্ঠের শার্ট খামচে ধরে। আগুন দাম্ভিকের সহিত বুকে হাত গুজে সিনা টান টান করে দাঁড়ায়। নাইমা ওদের কাছাকাছি এসে দাঁড়ালো। মোমকে একবার দেখে বলে উঠল, অল্প কিছু সময় হবে, আমি দুটো কথা বলে চলে যাব। আগুন দাঁতের দাঁত পিষে গম্ভীর কণ্ঠে জানালো, সেদিন তোর শিক্ষা হয়নি তাই না? আবার এসেছিস তোর স্টুপিড মার্কা ড্রামা করতে। কোনো মেয়ে এতটা নির্লজ্জ ছ্যাচড়ার হতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। নাইমা মলিন হাসল। ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে, কথাটা বলেই চলে যাব। আগুন ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নাইমা এগিয়ে গেল মোমের নিকট। মোম নিজেকে আগুনের সঙ্গে আরেকটু গুটিয়ে নিল। নাইমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে হাত জোর করে বলে ওঠে, আমাকে তুমি ক্ষমা করে দিও মোম। জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও পারলে ক্ষমা করে দিও। একতরফা ভালোবাসার অন্ধ হয়ে তোমার সাথে যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, মন থেকে ক্ষমা চাইছিস নাকি আবার কোনো কূটনৈতিক কাজ করার কথা ভাবছিস? নাইমা তাচ্ছিল্যের হাসল। চোখ দুটো ছলছল করে উঠল। এটাই তার পাওনা। সে কাজই এমন করেছে যার জন্য তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মন থেকেই চেয়েছি মোম, শুধু একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। মোম কারো কষ্ট দেখতে পারে না, নরম মনের মানুষও। সাইড থেকে অল্প মাথা বের করে ছোট করে উত্তর দিল, আপনি অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই তো অনেক। বলে চুপ হয়ে গেল, আর মাথা বাড়ালো না। আগুনের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে রইল। আগুন ভারী কি নিঃশ্বাস ছেড়ে চড়া গলায় বলল, মোম তোকে ক্ষমা করে দিলেও আমি তোকে এই জীবনে ক্ষমা করব না কখনো। নাইমা ব্যাকুলতা সমেত আহত চোখে চায়। নেত্রদয়ে জলে টইটুম্বুর হয়ে গিয়েছে। অনিমেষ চেয়ে থাকলো ছুটন্ত গাড়ির দিকে। আগুনের 4 চাকাওয়ালা গাড়িটা সাই সাই করে ছুটে চোখের আড়াল হয়ে গেল। রাফি কলেজ থেকে কিছু একটা কাজে নাইমার হসপিটালে এসেছিল। গেটের বাইরে পথিমধ্যে আগুন আর নাইমাকে কথা বলতে দেখে সহসা দাঁড়িয়ে গেল। ওদের সকল কথাবার্তা শুনেছে রাফি। নাইমা তখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। রাফি এগিয়ে যায়। নাইমার নিষ্পলক চাহনি পর্যবেক্ষণ করে কিছুটা চিৎকার করে বলে উঠল, ডাক্তার ম্যাডাম কি খবর? নাইমার ধ্যান কাটল। নিজেকে সামনে চোরা চোখে রাফির দিকে দৃষ্টি তাক করল। রাফি হাসি মুখে তার পানে চেয়ে আছে। নাইমা মলিন চোখে চেয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, আছি মোটামুটি। এখানে দাঁড়িয়ে আছেন যে? এমনি। দুজনের মধ্যে কিছুক্ষণ পিন পিটে নীরবতা বিরাজমান চলল। ভারী কি গলায় নাইমা বলল,
থ্যাঙ্কস মিস্টার রাফি। কারণ? সেদিন আমাকে প্রোটেক্ট করার জন্য। রাফি ফিচেল হেসে পড়ে। মানুষ হিসেবে নিজের কর্তব্য পালন করছিলাম মাত্র। আবারও দুজন মৌনতা পালন করলো। হঠাৎ রাফি মোহনীয়তা ছেড়ে আবেগীয় গলায় বলে উঠল, অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। যা হয়ে গিয়েছে ভুলে নতুন করে নতুনভাবে জীবন শুরু করলে মন্দ না। নিজের ভুলের জন্য অনুতাপ হয়ে স্বাভাবিক জীবনযাপন করা তো যেভাবেই পারেন, আর সেই জীবনের। তারপর রাফি জিভ ধারা ঠোঁট ভিজিয়ে চোখ খিচে বন্ধ করে মৃদু সরে পড়ে, সেই জীবনের সঙ্গী হিসেবে আমাকে রাখলে কি খুব অন্যায় হবে? নাইমা শব্দ করে হেসে উঠল। মনে হচ্ছে রাফি কোনো জোকস বলছে। হাসতে হাসতে তার চোখ দুটো দুফোঁটা অশ্রু বিসর্জন হলো। হাসার মতো কি কিছু হয়েছে? নাইমা হাসা বন্ধ করলো না, বরং চওড়া হলো। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে হতাশ কণ্ঠে জানালো, সেটা সম্ভব নয়। আপনি ভীষণ ভালো মনের একজন মানুষ। আপনি আমার মতো কাউকে নয়, বরং একজন ভালো মেয়ে ডিজার্ভ করেন। ডাক্তারি কাজে কিছুদিনের মধ্যে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, হসপিটাল থেকে পাঠাচ্ছে। আর আমি অন্য দেশে চলে যাবার চেষ্টায় আছি। পাসপোর্ট রেডি, এখন ভিসা আসলেই চলে যাব। সেখানে সারা জীবন থাকতে পারবো নাকি জানি না, তবে একবার গেলে বাংলাদেশে ফেরার আর কোনো ইচ্ছা নেই। যদি কোনো কারণে বাংলাদেশে ফিরে আসিও, সেটা খানিক সময়ের জন্য। চেনা পরিচয় মুখ বিবর মানুষদের সঙ্গে দেখা হবে নাকি তাও জানি না, তবে আমি খুব করে চাইব যেন দেখা না হয়। রাফি অসহায় মুখভঙ্গিতে চেয়ে কাতর গলায় আকুতি ভরা মনে বলে, আপনি যেমন সব জেনে শুনে আমি আপনাকে তেমন ভাবেই মেনে নেব। ডাক্তার ম্যাডাম, জীবনকে একটা সুযোগ কি দেওয়া যায় না? নাইমার অকপটে জবাব, না। রাফি বলার মতো কথা খুঁজে পেল না। ভারাক্রান্ত গলায় টলমলে চোখে মুচকি হেসে নাইমা পুনরায় বলল, আমি আপনার যোগ্য না মিস্টার রাফি। আমার সঙ্গে নিজের জীবন জড়িয়ে দিন শেষে আপনাকে খালি হাতে ফিরতে হবে, কেননা আমি এখনো আগুনকে ভালোবাসি। ও আমাকে ভালো না বাসলেও মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকেই ভালোবেসে যাব। যদি সুযোগ পাই তাহলে মরণের পরও আমি ওকে ভালোবাসবো, ওকেই চাইব। আপনি বলেছিলেন না জীবন কারোর জন্য থেমে থাকে না, তাহলে সেটা আপনার জীবনে কেন প্রয়োগ করছেন না? প্রয়োগ করুন মিস্টার রাফি। আগুনের সাথে আমি যতটা সময় চলাফেরা করেছি, আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছি, কথা বলেছি, তার 10 ভাগের 1 ভাগও আমার আপনার সঙ্গে কাটানো হয়নি, কথা হয়নি। একসাথে এতটা সময় পার করেছি, তাই আগুনের প্রতি আমার টান ছিল অনেক। সেই টান এখনো আছে আর সারা জীবন থাকবে। কিন্তু আমার প্রতি আপনার যেটা আছে সেটা খানিকক্ষণের মোহ। হয়তো আপনার ভালোবাসা সত্যি, তবে যেহেতু আমার আপনার যোগাযোগ সাময়িক সময়ের জন্য ছিল, তাই আপনি নিজেকে খুব সহজেই সামলে নিতে পারবেন। নতুন কাউকে জীবনে ঠাঁই দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। আমাকে ভুলে যাওয়া সহজ হবে। তাছাড়া আমার মতন আপনার ভালোবাসাটাও একতরফা ছিল। আমার রাশে বসে থাকবেন না প্লিজ। ভালো মেয়ে দেখে বিয়ে করে জীবন গুছিয়ে নিয়েন। আমার পক্ষে আগুনকে ভুলে যাওয়া সম্ভব না। আগুনের জায়গায় আমি অন্য কাউকে কল্পনাতেও ভাবতে পারি না। সেখানে কারোর সাথে জীবনের সুতা কিভাবে বাঁধব? মন না চাইলে, মনে মিল না থাকলে ঘর বাঁধা যায় না। আমার কথায় কষ্ট পেলে সরি। আমাদের আবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। ভালো থাকবেন, আসছি। কথার ইতি টেনে পেছন ফিরে নাইমা পা বাড়লো তার নিজ গন্তব্যে। সে এখন নিজের মতো করে আগুনের না পাওয়া ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। অমায়িক ধোঁয়াশায় জড়ানো নিকোষ কালো এই ধরুনিতে তার অস্তিত্ব খুঁজে বেড়াবে। হাতের করুণ ভাগ্যরেখা তার শূন্যের কোঠায়, তবুও সে থামবে না। বিন্দেশে পাড়ি জমিয়ে শান্তিপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করার জন্যই এই সংগ্রাম চালিয়ে যাবে। কিন্তু আজও কি স্বস্তির প্রশান্তিদায়ক নিঃশ্বাস ছাড়ার সুযোগ হবে তার? রাফি ভাঙা হৃদয়ে নিশ্চুপ হয়ে নিষ্পলক চেয়ে রইল নাইমার প্রস্থানের দিকে। বক্ষস্থলে চিনচিন সূক্ষ্ম ব্যথা অনুভব করল। প্রকট দৃষ্টিতে উন্মুক্ত নীলিমাতেই চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বর্তমানে গুমট বাতাবরণ, আবহাওয়ায় অল্প স্বল্প শীত শীত ভাব। এই স্বল্পতা ঠান্ডা ভোর সকালে অনুভব করা যায়।
দুপুর সময়টা আসতেই সেটা থাকে না। ভ্যাপসা গরমের সময় শুরু হয়ে যায় তখন। সূর্য থেকে যে বিকিরণ প্রক্রিয়ায় ধরণীবৃত্ত তাপ আসে, সেই তাপ জড়মাধ্যমের সাহায্যে ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয়। দিনের আলো ফোটার আগে ভোর পাখিগুলো নিজ স্বরে আপন ছন্দে গলা ছেড়ে কলকলিয়ে গান গাইতে গাইতেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ভোর প্রকৃতিতে বিক্ষলতায় সতেজতা ঘেরা থাকে। বিন্দু বিন্দু জলকণা উকি দেয় সেথায়। চন্মনে চিত্তে উজ্জ্বল হয়ে ওঠে ধরিত্রী।